হ্যালো ভিউয়ার্স, প্রথম ভিডিওতে বেশ কিছু অসঙ্গতি থাকার কারণে এবং সাউন্ড ক্লারিটি না থাকার জন্য আমরা প্রথম ভিডিওটি ডিলিট করছি এবং তার পরিবর্তে আজকের ভিডিওটি আপলোড করছি এবং এই ভিডিওটি গুণমানে এবং কিছু ইনোভেটিভ ওয়েতে বেশি সম্পূর্ণ। সুতরাং আমার মনে হয় এই ভিডিওটি নতুন করে সবাই দেখবে এবং আরও ভালো সমৃদ্ধ হবে। আজ আমরা শিখব ইনোভেটিভ ওয়েতে কীভাবে পার্টস অফ স্পিচ শেখা যায়। তোমরা জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু অনেকেই এই 8 প্রকার ঠিক মনেও রাখতে পারেনি। সেই জন্য আমরা বেশ কিছু ইনোভেটিভ ওয়ে আবিষ্কার করেছি এবং সেইগুলো আমরা ডিসকাস করব এবং কী করে সেগুলো মনে রাখা যায় সেগুলো শিখিয়ে দেব। তাহলে আমরা দেখে নিই যে এই 8 ধরনের পার্টস অফ স্পিচ কীভাবে মনে রাখা যায়। প্রথমেই এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে আমরা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত তুলনা করেছি। ওই জন্য দেখো প্রথম কলামে আমরা লিখেছি ক্লাস, সেখানে ক্লাস 1 মানে অর্থাৎ আমরা নাউনকে ধরছি, নাউন ক্লাস 1-এ পড়ে, প্রোনাউন ক্লাস 2-তে পড়ে, অ্যাডজেক্টিভ ক্লাস 3-তে পড়ে, ভার্ব ক্লাস 4-এ পড়ে, অ্যাডভার্ব ক্লাস 5-এ পড়ে, প্রিপোজিশন ক্লাস 6-এ পড়ে, কনজাংশন ক্লাস 7-এ পড়ে, ইন্টারজেকশন ক্লাস 8-এ পড়ে। এইবারে পার্টস অফ স্পিচ যে 8টা সেটা কি করে মনে রাখা যায়, চলো দেখি অন্য একটা পদ্ধতি। দেখবে আমরা গান যখন শিখি তখন সারেগামাপা শিখতে হয়। আমরা জানি যে গান যে সুরগুলো সেটি সপ্ত সুর অর্থাৎ 7টা সুর আছে, কিন্তু যখন আমরা গান করি দেখবে সারেগামা পাধা নি, কিন্তু সাতে গিয়েই শেষ করি, অর্থাৎ সাথে শুরু হওয়ার কথা কিন্তু শেষ করি। সেই জন্য আমরা মনে রাখবো সারেগামা পাধা নি সা, আমাদের পার্টস অফ স্পিচ 8টা সেটাই মনে থেকে যাবে। অর্থাৎ দেখো সা রে গা মা পা ধা নি সা হলো। চলো এবারে আমরা মূল বিষয়বস্তুতে ঢুকে পড়ি। প্রথমেই আছে নাউন। নাউন মানে কি? নাউন মানে আমরা জানি তো, নাউন মানে হচ্ছে নাম। এইবারে নাউন মানে যে নাম সেটা আমরা কি করে মনে রাখবো? অর্থাৎ দেখো নাউনের কি আছে, দন্তান্নায়কার হর্ষও দন্তান্ন, অর্থাৎ প্রথম নামের যে নাউন আমরা পেলাম তার না নিলাম, আর নাউন বা যে নাম বোঝায় তার জন্য আবার একটা না নেব, অর্থাৎ না এবং না, অর্থাৎ নাউনের না এবং নামের না মিলে হয়ে গেল নানা। অর্থাৎ আমরা কি করে ইনোভেটিভ ওয়ে মনে রাখলাম যে নাউন মানে নানা, আর কিছু মনে রাখার দরকার নেই। এইবারে আমরা চলো ছবিতে দেখি। ছবিতে অর্থাৎ কি আছে দেখো, বা সরি দাদু বা নানা কীভাবে বলা হয়, অর্থাৎ যারা হিন্দি ভাষী বা উর্দু ভাষী অথবা ইসলাম ধর্মাবলম্বী তারা দেখবে দাদুকে নানা বলে। অর্থাৎ আমরা নানাকে দেখে বুঝে যাব যে নাউন। অর্থাৎ আমরা যদি ভুলেও যাই নাউন মানে নাম বোঝায়, এই নানার ছবি দেখে অথবা পাশে দেখো নানা পাটেকার একজন নায়ক, তার ছবি দেখে বুঝে যাব যে নাউন মানে নাম। অর্থাৎ দেখো ইনোভেটিভ পদ্ধতিতে তুমি ভুলতে পারবে না, তোমাকে একটা না একটা বিষয় মনে করে দেবে, গড়িয়ে দেবে। আর ইনোভেটিভ ওয়েতে যদি আমরা ভিজুয়াল পদ্ধতি অর্থাৎ আমরা কিছু ছবি মনে রাখতে পারি তাহলে খুব সুবিধা, অর্থাৎ ব্রেন ছবি খুব সহজেই মনে রাখতে পারি। এই জন্য কোনো ফিল্ম আমাদের খুব সহজেই দীর্ঘদিন ধরে মনে থাকে যায়। যাই হোক আমরা চলে আসি পরের টপিক বা পরের পার্টস অফ স্পিচ, যার নাম প্রোনাউন। দেখো প্রো কথাটার সঙ্গে দেখো প্রো পরি অর্থাৎ প্রো মানে পরিবর্তে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। প্রো মানে পরিবর্তে, কিসের পরিবর্তে বসে? দেখো নাউন, অফ নাউন অর্থাৎ নাউনের পরিবর্তে বসাই বলে এর নাম প্রোনাউন। এবারে চলো কি করে মনে রাখবো প্রোনাউন বা প্রোনাউনটা কেনই আমরা ব্যবহার করি সেটা আগে চলো জেনে নিই। অর্থাৎ দেখা গেল বললাম যে ভীম ক্লাস 5-এ পড়ে, ভীম ক্লাসে প্রথম, ভীম খুব ভালো ছিল। তাহলে অর্থাৎ দেখো আমরা ভীম কথাটিকে বারবার ব্যবহার যদি না করি তাহলে কেমন হয়? দেখো এই কথাটি না বলে আমরা কি বলতে পারি, ভীম ক্লাস 5-এ পড়ে, সে স্কুলে যায়, সে ভালো ছিল। অর্থাৎ আমরা ভীমের পরিবর্তে হি ব্যবহার করলাম। আবার যদি কোনো মেয়ের ক্ষেত্রে বলি, আবার একই কথা বললাম, সাবিত্রী ক্লাস 5-এ পড়ে, সে স্কুলে যায়, সে ভালো মেয়ে। অর্থাৎ তখন কি আসবে, সাবিত্রীকে বারবার না বলে আমরা কি বোঝাবো, সি বোঝাবো। তা যাই হোক আমরা যখন প্রোনাউন করব তখন মনে রাখবো যে এইগুলি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ হি সি। দেখো আমরা যখন ছবিটা দেখছি সেই ছবিতে একটি
ছেলের ছবি আছে, একটি মেয়ের ছবি আছে, অর্থাৎ হি এবং সি, এবং পাশে দেখো একটি বাচ্চা, সে হিসি করছে, এরকম একটা ছবি দিয়েছি। কেন দিয়েছি? কারণ এটা দেখলে আমাদের হাসি পাবে, আমাদের ব্রেইন হাসির জিনিস মনে রাখতে পারে, সেই জন্য আমরা মনে রাখবো প্রোনাউন হিসি, দেখবে একসঙ্গে মনে থেকে যাবে আমাদের। অর্থাৎ যখনই প্রোনাউন ভুলে যাওয়ার চেষ্টা করবো, আমাদের ব্রেইন মনে করে দেবে সেই হিসির ছবিটি। অর্থাৎ হি এবং সি এগুলি প্রোনাউন, আরও প্রোনাউন আছে, সেগুলো আমরা আরও বিস্তৃত জানবো, কিন্তু এক কথায় মনে রাখার জন্য আমরা হিসিটাকে মনে রাখবো প্রোনাউন হিসেবে। চলো পরের অংশে আমরা চলে যাই, বা পরের পার্টস অফ স্পিচে, যার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভের মধ্যে প্রথম আমরা কি করলাম? অ্যাড। অ্যাড মানে কি বলো তো? দেখবে এখন তুমি যখন টিভি দেখবে বা ইউটিউব খুলবে, ফেসবুক খুলবে, অ্যাড আসে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কথাটার মানে কি মনে রাখবো? অ্যাডভার্টাইজ করা বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। তা সেই অ্যাডভার্টাইজ কীভাবে দেয়, বা এখানে অ্যাডজেক্টিভ কীভাবে অ্যাডভার্টাইজ দেয় এবং কার অ্যাডভার্টাইজ দেয়, সেটা আমরা দেখে নিই। চলো তাহলে আমরা একটু আবার ক্লাসে ফিরে যাই। তাহলে আমরা দেখলাম নাউন ক্লাস 1-এ পড়ে, প্রোনাউন ক্লাস 2-তে পড়ে, অ্যাডজেক্টিভ ক্লাস 3-তে পড়ে। এবার তুমি বলো, তুমি যদি ক্লাস 3-তে পড়ো, তোমাকে যদি আমি 4 বা 5-এর 4 কিংবা 5-এর যদি পড়াবো, তুমি কি পারবে? পারার কথা নেই, কারণ তুমি কখনোই 4-5-এর সিলেবাস কিছু পড়োনি। কিন্তু তোমাকে যদি আমি 1 এবং 2, যেহেতু তুমি 3-তে পড়ো, 1-2 বিষয়ে যদি জিজ্ঞেস করি, তুমি পারবে তো? কিছু কিছু পারবে, কারণ তুমি 1 এবং 2 পড়েছো। সেই জন্যে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ যে ক্লাসে পড়ে তার আগের ক্লাসগুলো সম্পর্কে অ্যাড দিতে পারে। যেমন কি আছে, ক্লাস 1 এবং 2-তে কারা কারা পড়ে? নাউন এবং প্রোনাউন পড়ে। ওই জন্য কি করে, অ্যাডজেক্টিভ ক্লাস 1 এবং 2 অর্থাৎ নাউন এবং প্রোনাউনের অ্যাডভার্টাইজ করে। সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কীরকম? অর্থাৎ কোনো বিষয়বস্তু ভালো কিংবা মন্দ প্রকাশ করতে পারে। অর্থাৎ তোমরা যখন গ্রামার বইতে দেখবে দোষ গুণ অবস্থা, সেইগুলো সম্পর্কে বলে। চলো দেখো আমরা উদাহরণ হিসেবে দেখো ছবিতে কি দিয়েছি। দেখো সানডে ইয়া মানডে রোজ খাওয়া আনডে, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ডিম খাওয়ার উপকারিতার কথা বলা হয়েছে। দেখো একটি ভালো গুণ। আবার দেখো টোবাকো কজেস ক্যান্সার, এই একটা আমরা উদাহরণ সেটাও দিয়েছি। অর্থাৎ এই যে তুমি যদি তামাক সেবন করো, সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে তামাক সেবন যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অর্থাৎ এটার যে মন্দ গুণ, সেটাও কিন্তু অ্যাডভার্টাইজ করা হচ্ছে, এবং অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এটাকে উদাহরণ হিসেবে নিতে পারি। চলো পরের পার্টস অফ স্পিচে যাওয়া যায়। ক্লাস 4-এ পড়ে কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। দেখো ভার্ব ভীষণ বড় একটি বিষয়, ইংরেজিতে ভার্ব ছাড়া কিছু হয় না, কিন্তু আমরা ভার্বকে এখন খুব সংক্ষেপে জেনে নেব। আমাদের কি ইনোভেটিভ পদ্ধতি অনুসারে আমরা ভার্বকে ধরে নেব যে ভার্ব সে খুব ভাব নেয়। অর্থাৎ কেমন ভাব নেয়? অর্থাৎ সে খুব কাজ করে, ভার্ব মানেই কাজ করা। তাহলে দেখবে যে কাজ করে সে কিন্তু একটু ভাবই নেয়, যে দেখো আমি কাজ করেছি। এবং অন্যরা যারা অলস, তারাও কিন্তু তাদেরকে সম্মান করে, কারণ যে না দেখো ও খুব কাজ করে, সেই জন্য তার ভাব আছে বা ভাব দেয়ও তাকে। সেই জন্য কী হয়, আমরা কি বললাম মনে রাখবো, ভাব নেওয়া, ভাব মানে হচ্ছে ভাব নেওয়া, অর্থাৎ সে কাজের সঙ্গে যুক্ত থাকে বা কাজ করে। এক্ষেত্রে দেখো আমরা উদাহরণস্বরূপে দেখছি একজন, তিনি কাজ করছেন অফিসে, অর্থাৎ এটি একটি কাজ করার উদাহরণ। আবার দেখো একজন খুব অলস ব্যক্তি, সে শুয়ে শুয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি এই কারণে উদাহরণটা দিয়েছি, অনেকে বলবে যে শুয়ে থাকে বা অলস আছে, সেও তো তাহলে সেটাও, সেই শব্দটাও তো ভার্ব হওয়ার কথা নয়। কিন্তু দেখা গেল যে যে শব্দটা দিয়ে কাজ করা বোঝাবে, অর্থাৎ সে শুয়ে আছে, এটাও একটা কাজ করা, সেই জন্য এটাকে আমরা ভার্ব হিসেবে বলি। এই জন্য আমরা দুটো উদাহরণ দেখো ছবিতে দিয়েছি। চলো পরের পার্টস অফ স্পিচ সম্পর্কে জানা যাক। দেখো আবার সেই পার্টস অফ স্পিচের নাম হচ্ছে অ্যাডভার্ব। আগে ছিল অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অ্যাড মানে আমরা আগেই জেনে গেছি, অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজ। তাহলে এখানে অ্যাডভার্টাইজমেন্টও কাজ দেবে। দেখো 1-2 অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি কেউ দিয়ে দিয়েছে, কে? যে ক্লাস 3-তে পড়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভ 1-2 অ্যাড আগেই দিয়ে দিয়েছে। তাহলে এখন অ্যাডভার্ব কোন ক্লাসে পড়ে? সে 5-এ পড়ে, তাহলে সে কার অ্যাড দিতে পারবে? নিয়ম অনুসারে তার আগেরগুলোর অ্যাড দিতে পারবে। যে দুটোর অ্যাড দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে আর আমরা নেই বলে। তাহলে ক্লাস 3 এবং ক্লাস 4-এর অ্যাড এখনো পর্যন্ত কেউ দেয়নি, কে দেবে? অ্যাডভার্ব সেই একটা দেবে। অর্থাৎ অ্যাডভার্ব কিসের একটা? ক্লাস 3 এবং 4। অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বের দোষগুণ অবস্থা বোঝায়। চলো উদাহরণ হিসেবে আমরা দেখে নিই কি আছে। দেখো একটি বাচ্চা মেয়ে মনোযোগ সহকারে পড়ছে, অর্থাৎ দেখো পড়া এটি একটি ভার্ব, সেই ভার্বটার আরও মডিফাই করছে,
সেই মডিফিকেশন অর্থাৎ এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা করছে মডিফাই করছে, অর্থাৎ সে কেমন ভাবে পড়ছে, দেখো খুব মনোযোগ দিয়ে পড়ছে। তাহলে অর্থাৎ এক্ষেত্রে কাজটাকে সে কেমনভাবে করছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু অ্যাডভার্ট ব্যবহৃত হয়েছে। আরেকজন দেখো সে খুব জোরে দৌড়াচ্ছে, দেরি হয়ে গেছে সম্ভবত, তাহলে সে খুব দ্রুত বা জোরে দৌড়াচ্ছে, এটা হচ্ছে কি অর্থাৎ দৌড়ানো, সে কাজটা করছে কিন্তু কেমনভাবে করছে, খুব দ্রুত, অর্থাৎ সেটাকে আবার মডিফাই করলো, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট কি করলো, অ্যাড দিল। চলো পরেরটি দেখে নিই আমরা। ক্লাস 6-এ পড়ে প্রিপজিশন। প্রি দেখো, প্রি পূর্বে দেখো একটা দেখো ছন্দ মতো আসছে। তাহলে পূর্বে মানে কি আগে, তাহলে আগে বসবে। পজিশন মানে কি অবস্থান, তাহলে প্রিপজিশনের কাজ হচ্ছে ও আগে গিয়েই বসবে। কার আগে বসবে, দেখো এখানে যত পদ আছে সেই পদগুলোতে শুধুমাত্র ক্লাস 1 এবং 2-তে অর্থাৎ নাউন এবং প্রোনাউন যে আছে তারাই একমাত্র ব্যক্তি বা বস্তু, অর্থাৎ তারা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর কেউ দেখো এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। সেই জন্য কি হবে, এই সাবজেক্টের বা অবজেক্ট আমরা যদি ধরি, এগুলোকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি, অর্থাৎ সেই পজিশন অর্থাৎ ক্লাস 1 এবং 2-তে অর্থাৎ নাউন এবং প্রোনাউন যে আছে তার আগে কিন্তু সে বসে, অর্থাৎ যেখানে নাউন বা প্রোনাউন থাকবে ঠিক তার আগেই বসাতে হবে প্রিপজিশন। যদি আমরা তার আগে না বসাতে পারি তাহলে প্রিপজিশন হবে না, কারণ প্রি মানে পূর্বে। চলো ক্লাস 7-এ কার পরে দেখে নিই কনজাংশন। দেখো অন্য ছোটখাটো স্টেশন যেমন আছে, ধরো গুমা, আমাদের স্টেশন ধরো গুমা, সেখানে কি হয় এক লাইনেরই ট্রেন আসে, সেই জন্য কি গুমা একটি জাংশন নয়। কিন্তু যদি আমরা বারাসাতে যাই দেখবো মিনিমাম 2টো লাইনের ট্রেন সেখানে যুক্ত হয়, যেমন হাসনাবাদ লাইনের একটি ট্রেন আসছে, বনগাল লাইনের একটি ট্রেন আসে, এই জন্য এটা জাংশন। আবার দামদম জাংশনে কি হয়, বিভিন্ন লাইন সেখানে যুক্ত হয়েছে, যেমন বনগাঁ লাইন, ব্যারাকপুর লাইন, আর অন্যান্য ডানকুনি লাইন, এতগুলো লাইন যুক্ত হয়েছে, সেই জন্য এটা হচ্ছে জাংশন। তাহলে সেই জন্য কি হবে কনজাংশন। কনজাংশন হচ্ছে এমন পদ যে কি করে ইংরেজিতে দুটো বাক্যকেও যুক্তে পারে, দুটো শব্দকেও যুক্তে পারে, দুটো ফ্রেজকেও যুক্তে পারে, দুটো ক্লজকেও যুক্তে পারে, অর্থাৎ তার কাজ হচ্ছে যুক্ত করা। একটু ভুল হয়ে গেছে, আমরা প্রিপজিশনের যে উদাহরণ সেটা ছবি অনুসারে দেখি। মনে করো তুমি ফার্স্ট বেঞ্চে বসেছো আজকে, তোমার বন্ধুরা পিছনের বেঞ্চে বসেছে, তাহলে তুমি হবে ওই পিছনে বসা বন্ধুদের প্রিপজিশন। বোঝা গেল টপিক বা পরের পার্টস অফ স্পিচে। তাতে দেখবো আমরা শেষ যে আছে অর্থাৎ ক্লাস 8 থেকে পরে ইন্টারজেকশন। দেখো কোনো কিছু যখন আমাদের ঝামেলা হয় বন্ধুদের সঙ্গে, তুই বেশি এই নিয়ে মাতামাতি করবেন, এটা আমার ইন্টারনাল বিষয়, ইন্টারনাল ব্যাপার, এই নিয়ে কোনো হস্তক্ষেপ করবি, অর্থাৎ ইন্টারনাল আমার নিজস্ব ভিতরকার, ওই জন্য ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টার মানে হচ্ছে ইন্টারনাল বা ভিতরকার, অর্থাৎ কি যেটা আমার ভিতর থেকেই আসে, কাউকে কিছু বলে দিতে হয় না, বা আমার ভিতরকারই আছে, অর্থাৎ আমি যেমনভাবে চাইবো সেইভাবে সেই পদ্ধতিতে সেটা বেরিয়ে আসে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখো এখানে উদাহরণস্বরূপ আছে, তুমি দেখা গেল কোনো একটি ম্যাচ দেখছো, অর্থাৎ মনে করো ভারত পাকিস্তান ম্যাচই দেখছো, দেখা গেল ভারতের শেষ বলে ছক্কা মারলে ভারত জিতবে আর না হলে হেরে যাবে। দেখা গেল শেষ বলে ভারত ছক্কা মারলো এবং ম্যাচটি জিতে গেল, তখন কি হবে, তুমি আনন্দ করবে না করবে না, অর্থাৎ তুমি হুররে বলে লাফিয়ে উঠবে, কেউ বলবে না, কোনো বন্ধু বলতে নেই দেখ ভারত জিতে গেছে, তুই একটু আনন্দ করবে, এটা বলার আগেই দেখবে মন থেকে বা ভিতর থেকে তুমি আনন্দ করে উঠবে। এটাই হচ্ছে ইন্টারজেকশন। আবার কি দেখা গেল তোমার আপনজন কেউ মারা গেছে, তুমি সেখানে গেলে দেখবে তুমি যদি তোমার খুব আপনজন হন, তোমার অন্তর থেকে তুমি কেঁদে উঠবে, অর্থাৎ তোমাকে কেউ বলে দেবে না এই তুই তোর আপনজন মারা গেছে তুই একটু কাঁদ বা কিছু। অর্থাৎ আমরা দেখলাম যে যেটা স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে সেটাই হচ্ছে ইন্টারজেকশন।